নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2020 এতে উল্লেখ আছে, এর 9 ধারায় উল্লেখ আছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর কিংবা এই মৃত্যুদণ্ড একটা বিজ্ঞ আদালতের মাধ্যমে রায় প্রকাশের যে মাধ্যম, সেই মাধ্যম বা বিচারিক প্রক্রিয়া আসলে আমাদের জন্য যে জটিলতাগুলো সৃষ্টি করে সেগুলো হচ্ছে, প্রথমে যখন একজন ধর্ষিতা একজন ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার বা আটক করা হলে সেই সংশ্লিষ্ট আদালত সেই অভিযোগ আমলে নিয়ে সেই অভিযোগকে তদন্তের নির্দেশ দেয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে 120 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য। এবং যদি তাকে হাতে নাতে আটক বা গ্রেফতার করা হয় তাহলে 52 দিনের মধ্যে। এই বিচারিক কার্যক্রম আমরা স্বভাবতই দেখি যে ধর্ষক, যে সমাজে স্বাভাবিকভাবে একজন ধর্ষক প্রভাবশালী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো সে ধর্ষণ করে সে পালিয়ে যায়, সে দেশের বাইরেও চলে যায়, সে অনেক সময় দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় সে লুকিয়েও থাকে, যার কারণে বিচারিক কার্যক্রম তাকে আটক বা গ্রেফতার না করা পর্যন্ত বিচারিক কার্যক্রম খুব একটা দ্রুত গতিতে আগানো সম্ভব হয় না, বা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা সহজ হয় না। ইভেন এতে তার যে প্রভাবশালী যে ব্যক্তি ধর্ষণ করে তার প্রতি মানুষের যে ভয়, সেই ভয়টাও কাজ করে, যার কারণে মানুষ সাক্ষীটুকুও দিতে চায় না। এর জন্য আসলে এই বিচারিক কার্যক্রম ব্যাহত হয়। তো তদন্ত স্বাভাবিকভাবে এইসব কারণে খুব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হতে আমরা দেখতে পাই না। এর জন্য বিচারিক কার্যক্রম ব্যাহত হয়, একটা জটিলতা তৈরি হয়। পরবর্তীতে এর তদন্ত কার্যক্রম যখন সম্পন্ন হওয়ার পরে যখন সেই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তদন্ত রিপোর্ট, অর্থাৎ যদি ধর্ষকের বিপক্ষে দেয় তাহলে আমরা সেটাকে ফাইনাল রিপোর্ট বলি, আর ধর্ষকের বিপক্ষে দিলে আমরা সেটাকে চার্জশিট বলি, এবং ধর্ষকের পক্ষে দিলে আমরা সেটাকে ফাইনাল রিপোর্ট বলি। তো স্বাভাবিকভাবে ধর্ষকের বিপক্ষেই বেশিরভাগ সময় চার্জশিটগুলো তদন্তকারী কর্মকর্তাগুলো দিয়ে থাকে। তো সেই চার্জশিট আদালতে দেওয়ার পরে আদালত সেটাকে যাচাই বাছাই করে যখন গ্রহণ করে আসামির বিরুদ্ধে, অর্থাৎ ধর্ষকের বিরুদ্ধে সেই চার্জ ফ্রেম করে মামলায়। চার্জ ফ্রেম করার পরে বা অভিযোগ গঠন করার পরে তার বিরুদ্ধে শুরু হয় বিচারিক পরবর্তী কার্যক্রম, যেটার মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পূর্ণ করা হয়ে থাকে, যেটা হচ্ছে সাক্ষী, পরবর্তীতে যুক্তিতর্ক এবং পরবর্তীতে সর্বশেষ রায় ঘোষণা। তো এই সাক্ষী, তারপর হচ্ছে এই সাক্ষী, তারপরে হচ্ছে যুক্তিতর্ক এবং পরবর্তীতে রায় ঘোষণা, এই 3টা ধাপ শেষ করার জন্য আইন অনুযায়ী 180 দিন পেতে পারেন একটা সংশ্লিষ্ট আদালত তার বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য। তো স্বাভাবিকভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 180 দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করলেও সেটা সম্পন্ন হয়ে থাকে না বিভিন্ন কারণ হচ্ছে, যেমন প্রথমত আমি বলতে পারি সাক্ষীকে যথাযথভাবে পাওয়া যায় না। সাক্ষীদেরকে ওই যে সমাজের প্রভাবশালী হয়ে থাকলে তার ভয়ের কারণে অনেকে সাক্ষী দিতে চায় না। তারপরে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টস ধর্ষণের, সেগুলো বিভিন্নভাবে নষ্ট করার জন্য সেই আসামি বা ধর্ষক তার প্রভাবশীলতা অথবা তার বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে মেটানোর চেষ্টা করে, এবং অনৈতিক প্রক্রিয়ায় সে যেভাবে এই আইনি কার্যক্রমগুলো ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, ইভেন সে ধর্ষককে পরবর্তীতে হত্যারও হুমকি দিয়ে থাকে। এই সমস্ত কারণে সাক্ষী কার্যক্রম ব্যাহত হয়। আর যেহেতু অভিযোগ গঠনের পরে প্রথম কার্যক্রমই সাক্ষী, সেহেতু এই সাক্ষী যদি একবার ব্যাহত হয়, সাক্ষীকে জেরা করা থেকে শুরু করে সব কিছু, এই সমস্ত কার্যক্রম যদি প্রথমে ব্যাহত হয়, পরবর্তীতে যুক্তিতর্কও একটা দুর্বল হয়ে যায়, এবং যুক্তিতর্ক যদি দুর্বল হয়ে যায় প্রমাণাদি সাক্ষীর দুর্বলতার কারণে, পরবর্তীতে রায়টাও দুর্বলতায় পরিণত হয়ে যায়। আর এই রায় দুর্বলতায় পরিণত হওয়া মানেই হচ্ছে একজন প্রকৃত অপরাধী সে একটা অপরাধ করে বেঁচে গেল। তো এইটা হচ্ছে আসলে এই সমাজের মূল জটিলতা। আবার যদি আমি
সেই ধর্ষকের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করে তাকে যদি একটা সাজা ঘোষণা করে দেওয়াও হয়, সে এরপরে পরবর্তীতে আইনি বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। যেমন সে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে, সেই উচ্চ আদালতে গিয়ে সেখানেও সে একটা বিশাল সময় বা কালক্ষেপণ করতে পারে। আমাদের দেশে মামলা জটিলতা প্রচুর। আমাদের দেশে এই মামলা জটিলতার কারণে একটা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করতে বা একটা মামলার নিষ্পত্তি হতে গেলে আমরা স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সম্পন্ন করতে পারি না। তো এই জটিলতার সুযোগ বা এই মানে মামলা জটিলতার সুযোগ বা এত মামলা জটিলতা যে হচ্ছে এর জন্য যে যথাযথ সময়ে বিচার কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে না বা যাচ্ছে না, এর একটা সুযোগও সেই ধর্ষক বা সেই অপরাধীরা গ্রহণ করে থাকে। তো এই ঠিক একই নিয়মে ওই উচ্চ আদালতে সে গিয়ে আপিল করে, সেখানে একটা কালক্ষেপণ করার চেষ্টা করে। একই নিয়মে সে উচ্চ আদালত থেকে যদি তার বিরুদ্ধেই রায় পেয়ে যায়, তখন সে আবার চেষ্টা করে সে সর্বোচ্চ যে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সর্বোচ্চ জায়গা, সেখানে সে চেষ্টা করে সেখান থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারে কিনা। তো এই সময়গুলো বা এই কার্যক্রমগুলো, এই প্রক্রিয়াগুলো আসলে তাকে কালক্ষেপণের সময় করে দেয়, সুযোগ করে দেয়। এই কালক্ষেপণগুলোই হচ্ছে মূলত আমাদের মূল জটিলতা। অর্থাৎ আমাদের প্রধান কাজ হচ্ছে যে আমরা এই জটিলতা বা এই সময়, এই কালক্ষেপণ বা এই মামলার সমস্ত কার্যক্রম, এই বিচার প্রক্রিয়া বা একজন ব্যক্তিকে যথাযথ সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বা ন্যায় বিচার দেওয়ার ক্ষেত্রে আমরা খুব সহজে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেটার যথাযথ প্রয়োগ এবং সৎভাবে প্রয়োগ।